বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। দুপক্ষই সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে। তবে এই বিরোধ নতুন কিছু নয়, এর শেকড় শত বছরের পুরনো। ফরাসি ঔপনিবেশিক শাসনামলে কম্বোডিয়ার সীমানা নির্ধারণের সময় থেকে চলছে এই বিরোধ। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, কিন্তু এই সংঘর্ষ ও কূটনৈতিক সম্পর্কের অবনতির পেছনে রয়েছে একাধিক ঘটনার ধারাবাহিকতা। ৫০৮ মাইল দীর্ঘ একটি স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, যা মূলত ১৯ শতকে ফরাসি ঔপনিবেশিক শাসনের সময়ে চিহ্নিত করা হয়। আর দীর্ঘ এই স্থল সীমান্তের বিভিন্ন অংশে সার্বভৌমত্বের দাবি নিয়ে বারবার দ্বন্দ্বে জড়িয়েছে এই দেশ দুটি। ২০০৮ সালে এই বিরোধ আনুষ্ঠানিকভাবে উত্তেজনায় রূপ নেয়। সে সময় কম্বোডিয়া তাদের সীমানায় অবস্থিত ১১শ শতাব্দীর একটি প্রাচীন মন্দিরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে। থাইল্যান্ড তখন তীব্র প্রতিবাদ জানায়, কারণ মন্দিরটি একটি বিতর্কিত অঞ্চলে অবস্থিত। এরপর থেকে দুই দেশের মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের সেনা এবং সাধারণ মানুষ নিহত হয়। তবে সাম্প্রতিক উত্তেজনা বাড়ে এ বছরের মে মাসে। সে সময় সংঘর্ষে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে। এরপর থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সীমান্ত নিষেধাজ্ঞা জারি করে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূল ও শাকসবজি আমদানি বন্ধ করে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সেবাও নেওয়া বন্ধ করে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা নিরসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জরুরি, নইলে দুই দেশের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থেকেই যায়। শারমিন স্বপ্না, ৭১। গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম জানান, ৮০ দিন বিরতির পর যে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে সেটি যথেষ্ট নয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। শারমিন স্বপ্নার আরও একটি প্রতিবেদন। টনকে টন খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ গাজার ঠিক বাইরে অপ্রবেশযোগ্য অবস্থায় পড়ে রয়েছে, অথচ গাজায় অনাহারের মৃতের সংখ্যা বাড়ছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শতাধিক ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার মধ্যে অনেক শিশু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস জানান, গাজায় ত্রাণ প্রবেশ অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে। তিনি জানান, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন কোনো খাদ্য সরবরাহই করতে পারেনি এবং এখন যে সরবরাহ শুরু হয়েছে সেটিও যথেষ্ট নয়। গাজায় চরম খাদ্য সংকট নিয়ে সতর্কতা জানিয়েছে শতাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি গাজাবাসীর দুর্ভোগকে অবর্ণনীয় এবং কোনোভাবেই যৌক্তিকভাবে সমর্থনযোগ্য নয় বলে জানান। এক বিবৃতিতে স্টারমার বলেন, ইসরায়েলের উচিত এখনই পথ পরিবর্তন করা। অক্টোবর ২০২৩ থেকে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত মার্চে ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়। মে মাসে অবরোধ আংশিকভাবে তুলে নেওয়া হলেও সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও ইসরায়েলের দাবি, তারা গাজায় যথেষ্ট ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে, আর হামাস মানবিক বিপর্যয়ের জন্য দায়ী বলে দাবি করে ইসরায়েল। শারমিন স্বপ্না, ৭১। মিশর সরকারের কাছে $৪.৬৭ বিলিয়ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা NASAMS প্যাকেজের আওতায় থাকছে ৪টি NMPQ-64 সেন্টিনেল রাডার সিস্টেম, শত শত ক্ষেপণাস্ত্র এবং ডজন খানেক গাইডেন্স ইউনিট।
NASAMS হলো যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথভাবে উন্নয়নকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম। এই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিশরের সামরিক বাহিনীকে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তাও দিবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, এই চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা এক গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র মিশনের নিরাপত্তা বৃদ্ধি করবে। স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস স্টারলিংক বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে। এতে বিশ্বের লাখো ব্যবহারকারী একসাথে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রায় 2.5 ঘন্টা তারা ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। নজিরবিহীন এই ঘটনায় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের পাশাপাশি স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও দুঃখ প্রকাশ করেছেন। স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানান, এই বিভ্রাট প্রায় 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা 140টির বেশি দেশ ও অঞ্চলে 60 লাখেরও বেশি ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 3টা থেকে বিভ্রাট শুরু হয় বলে জানায় আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর। মূলত এই সাইটটি ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করে। অবৈধভাবে ইরানে প্রবেশের সময় পাক ইরান সীমান্ত থেকে 33 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী এফসি। পাক সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা দলবদ্ধ হয়ে ইরানে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের কাছে কাগজপত্র চাইলে তারা সেগুলো দিতে ব্যর্থ হয়। পরে সবাইকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা মানব পাচার চক্রের সদস্য, যারা সীমান্ত এলাকায় কার্যক্রম চালায়। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।